নমস্কার। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে যে বৈঠক হওয়ার কথা ছিল, মানে যে সম্ভাবনার একটা ছবি আমরা দেখতে পাচ্ছিলাম দুপুরবেলা, সেটা পুরো ভেস্তে গেল সন্ধেবেলা এবং কোনো বৈঠক হলো না। তো এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে বা সবার কাছে একটাই প্রশ্ন, যে এর শেষ কোথায়? এই অচলাবস্থা কিভাবে কাটবে? তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের আর কোনো বৈঠকের সম্ভাবনা নেই? দরজা কি বন্ধ হয়ে গেল? আমি বলবো, রাজনীতিতে এবং এইসব ক্ষেত্রে কখনোই সম্ভাবনার দরজা বন্ধ হয়ে যায় না, বরং রাজনীতিটাই হচ্ছে একটা সম্ভাবনার শিল্প। তাতে প্রতি মুহূর্তে নতুন নতুন সম্ভাবনা তৈরি হয় এবং এইসব ব্যাপারেও তাই। সুতরাং সুপ্রিম কোর্টে যে পরবর্তী শুনানি রয়েছে মঙ্গলবার দুপুরবেলায়, তার আগে যে 4 দিন সময় রয়েছে, মানে শুক্র, শনি, রবি, সোম, এই 4 দিনের মধ্যে কিন্তু বৈঠকের সম্ভাবনা এখনো থেকে গেল। কেন থেকে গেল সেটাও আমি এই আলোচনায় ব্যাখ্যা করব। তার আগে আমাদের জানতে হবে যে আজকে অ্যাকচুয়ালি কি হলো এবং কি বার্তা গেল। দুপুরবেলা আমরা দেখেছি মুখ্য সচিব মনোজ পান্ত, এবং আমি বলে রাখি এই মুখ্য সচিব মনোজ পান্ত কিন্তু খুব ঠান্ডা মাথার মানুষ। আমি তাকে দীর্ঘ 15-20 বছর ধরে চিনি, অতিশয় ঠান্ডা মাথার মানুষ। তো তিনি আজকে কি করলেন না, তিনি আজকে দুপুরবেলা জুনিয়র ডাক্তারদের একটা মেল পাঠালেন এবং বললেন, দেখো আমরা খোলামেলা আলোচনায় রাজি আছি এবং তোমরা 15 জনকে নিয়ে আসতে পারো, আপনারা 15 জনকে নিয়ে আসতে পারেন, আর লাইভ স্ট্রিমিংয়ে আমরা কিন্তু রাজি নই, কোন মিটিংয়ে কোনো লাইভ স্ট্রিমিং হবে না। দেখলাম যে বিকেলবেলা ডাক্তাররা গেলেন, বাসে করে সবাই মিলে গেলেন এবং 32 জন গেলেন। তো সরকার যেখানে 15 জনকে অ্যালাউ করে বলেছিল, সেখানে কিন্তু 32 জনকেই ঠিক করে যে অ্যালাউ করে দেব। কিন্তু জুনিয়র ডাক্তাররা বলতে থাকেন যে না, লাইভ স্ট্রিমিং করতে হবে। এবার এই যে লাইভ স্ট্রিমিং করতে হবে বলে ওনারা অনড় হয়ে যান এবং সরকার বলেন যে না, লাইভ স্ট্রিমিং করতে দেবো না, মানে আমরা রাজি নই, এবং মিটিংয়ে মোবাইল নিয়ে ঢোকা যাবে না, কারণ মোবাইল নিয়ে ঢুকলেই ভিডিও করা, সাউন্ড রেকর্ড করা ইত্যাদি প্রভৃতির একটা সম্ভাবনা থাকে। সুতরাং আমরাও মোবাইল নিয়ে ঢুকবো না, তোমরাও কেউ মোবাইল নিয়ে ঢুকবে না। এটার একটা মিটিংয়ের একটা রেকর্ডিং হবে, সেই রেকর্ডিংটা আমরা রেখে দেবো যে ফ্যাক্টের জন্য যে এই ডেলিবারেশন হয়েছিল, কিন্তু এখন ব্যাপারটা সাবজুডিস আছে, এটা নিয়ে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না, এটা সরকারের অবস্থা। আর জুনিয়র ডাক্তাররা বলেন যে না, লাইভ স্ট্রিমিং করতে হবে। এখন প্রশ্ন হলো এরপরে কি পারসেপশন গেল। আমরা দেখলাম যে এরপরে মুখ্যমন্ত্রী একটা দীর্ঘ প্রেস কনফারেন্স করেছেন এবং তাতে অনেক কিছু কথা বলেছে। তো প্রাথমিক পারসেপশন এটাই হচ্ছে যে সরকার যখন চিঠি দিয়ে বলল এবং মুখ্য সচিব ইমেল বার্তায় বললেন যে আমরা লাইভ স্ট্রিমিং অ্যালাউ করব না, আমরা রাজি নই, তারপরেও যখন জুনিয়র ডাক্তাররা নবান্নে গেলেন, তখন ওনারা জানতেন যে লাইভ স্ট্রিমিং গভর্নমেন্ট অ্যালাউ করবে না, তাহলে গেলেন কেন? এবার জুনিয়র ডাক্তারদেরও কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর একটা হয়তো সমস্যা হবে যে লাইভ স্ট্রিমিং এর জন্য একটা বৈঠক হলো না। কারণ হচ্ছে যে গোটা ঘটনার পরে মূল কনসার্ন কি, উদ্বেগের বিষয় কি কি বা কনসার্নের বিষয়গুলো কি কি। এক, আর.জি. কর হাসপাতালে যে চিকিৎসকের ধর্ষণ এবং খুন হয়েছে, পাশবিক ঘটনা, নারকীয় ঘটনা, সেই ঘটনার দ্রুত তদন্ত হোক, নির্যাতিতা বিচার পাক এবং অপরাধীদের শাস্তি হোক, এটা প্রাইমারি কনসার্ন। আরেকটি, সেটা হচ্ছে এই যে আর.জি. করের ঘটনা, সেটা দেখিয়ে দিয়েছে যে সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যাপারটা কতটা ত্রুটিপূর্ণ, কতটা ফাঁকফোকর রয়েছে। সুতরাং তাদের সুরক্ষা, কর্মস্থলে সুরক্ষার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। তো এই দুটো প্রাইমারি কনসার্ন। তারপরে তার পেরিফেরাল কনসার্ন কিছু আছে, যে ব্যর্থতার দায়ে পুলিশ কমিশনারের ইস্তফা বা স্বাস্থ্য সচিবের ইস্তফা, ডিএমই ডিএইচএস এর ইস্তফা ইত্যাদিগুলো, এগুলো পারিপার্শ্বিক পেরিফেরাল, কিন্তু প্রাইমারি কনসার্ন দুটো। সেখানে এই এতগুলোর বিষয়ের মধ্যে শুধুমাত্র লাইভ স্ট্রিমিং এর কারণে একটা বৈঠক ভেস্তে গেল, এইটা পারসেপশন কিন্তু ডাক্তারদের ব্যাপারে, জুনিয়র ডাক্তারদের ব্যাপারে কতটা ভালো গেল, এটা নিয়ে আমার একটা সংশয় রয়েছে। এবং আমরা দেখলাম কি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা সরকার ঠিক এই সুযোগটা নিয়ে সরকার কি বলল, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, যে দেখুন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে এদেরকে কাজে জয়েন করতে হবে, কিন্তু তারপরেও
তারপরে যদি না দেয় তাহলে আমরা শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা নিতে পারবো, কিন্তু ওরা আমাদের ছেলে মেয়ের মতন। সুতরাং আমরা বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখছি, আমরা কোনো ব্যবস্থা নিতে চাইছি না। এবং উনি বলেন যে আমাকে তো পদত্যাগ করতে আমার কোনো অসুবিধা নেই, আসলে ওরা বিচার চায় না, চেয়ার চায়। মানে উনি কিন্তু পুরো ব্যাপারটাকে তার অ্যাডভান্টেজের জায়গায় নিয়ে গেলেন, যে দেখো সরকার আলোচনায় প্রস্তুত, সরকার খোলা মনে আলোচনা চায়, কিন্তু দেখো ওরা আলোচনায় আসছে না এবং ওদের মধ্যে বিভাজন আছে। বাইরে থেকে কেউ একটা ওদের ফোন করে বুদ্ধি দিচ্ছে এবং একটা বলছে যে তোমরা হার্ড নেগোসিয়েশন করো। ফলে এইসব কারণে কিন্তু ব্যাপারটা ভেস্তে যাচ্ছে। এবং উনি বোঝাতে চাইছেন যে এর ভেতরে কিন্তু একটা রাজনৈতিক প্রভাব রয়েছে জুনিয়র ডাক্তারদের উপরে, কারণ বাইরে থেকে ফোন আসছে। ফলে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে পুরো ব্যাপারটা তার একটা অ্যাডভান্টেজের জায়গায়, সরকার তার একটা অ্যাডভান্টেজের জায়গায় নিয়ে গিয়ে কিন্তু জুনিয়র ডাক্তারদের এই পারসেপশন ব্যাটেল, যে স্নায়ুর যুদ্ধ এবং পারসেপশনের যে লড়াই হচ্ছে, সেখানে কিন্তু অ্যাডভান্টেজের জায়গায় চলে গেল বলেই আমার ধারণা। একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখছি, গতকাল থেকে কিন্তু সরকার কন্টিনিউয়াসলি এই ধারণাটা তৈরি করতে চাইছে। এবং জুনিয়র ডাক্তারদের আমরা দেখব যে গতকাল থেকেই মুখ্য সচিব এবং ডিজি রাজীব কুমার এবং কুসচিব মনোজ পন্ত দুজনেই জুনিয়র ডাক্তারদের ভাই বোন বলে সম্বোধন করছেন। মানে তার দেখাতে চাইছেন, দেখো তোমাদের কজের প্রতি সরকার সহানুভূতিশীল, তোমরা আলোচনায় এসো। এবার আমরা দেখলাম কি, যে এইটা যে একটা প্রেশার তৈরি করছে ডাক্তারদের ওপরে, জুনিয়র ডাক্তারদের ওপরে, তারাও কিন্তু আলোচনা থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারলেন না। কারণ তারাও বুঝতে পারছেন তাদের উপর একটা চাপ তৈরি হচ্ছে, যে দেখো এরকমভাবে যদি আমরা আলোচনায় না যাই এবং খুব একটা কঠোর অবস্থান নিয়ে থাকি শর্তগুলো দিয়ে, তাহলে কিন্তু আমাদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হবে। সুতরাং জুনিয়র ডাক্তাররা একটা চাপে পড়েই আজ গেলেন আলোচনার জন্য, কিন্তু আলোচনা টেবিলে বসলেন না। গেলেন কেন? কারণ এই বার্তা দেওয়ার জন্য গেলেন যে আমরাও আলোচনার থেকে মুখ ফিরে নেই, আমরা আলোচনা করতে চাই এবং আমরাও খোলামেলা আলোচনা চাইছি। এখন আমি মূল প্রশ্নটাতে আসি, যে এর শেষ কোথায়। আমি যেটা দিয়ে বলেছিলাম, শুরু করেছিলাম, যে আরো 4টে দিন সময় আছে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে। সুতরাং সম্ভাবনার দরজা কিন্তু এখনো বন্ধ হয়নি। জুনিয়র ডাক্তারদের কাছে এমন আলোচনা জরুরি, কারণ মঙ্গলবার দিন যখন শুনানি হবে, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চাইতে পারেন যে জুনিয়র ডাক্তাররা কি কাজে ফিরেছেন। ওনার কাছে রিপোর্ট তো থাকবেই, তার কারণ হচ্ছে সংবাদ মাধ্যমে বেরোচ্ছে লাগাতার। রাজ্যের আইনজীবী কপিল সিবালও বিষয়টি উত্থাপন করতে পারেন, যে না দেখুন মহামান্য আদালত, আপনারা বলার পরেও জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেনি, তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের দিক থেকে একটা কড়া অবজারভেশন আসতে পারে। সেটা কি আসতে পারে আমরা জানি না, কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে ভালোভাবে নাও নিতে পারে। তো সেখানে কিন্তু ডাক্তারদের একটা চাপের মুখে হতে পারে। কারণ আমি সুপ্রিম কোর্টে গত শুনানির দিনে আমরা দেখেছি যে ডাক্তারদের তরফে যে আইনজীবী ছিলেন, উনি বলেছিলেন যে কাজে ফেরার জন্য আমাদের 3 দিন সময় দিন, 72 ঘন্টা। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেন যে না, 3 দিন সময় দেওয়া যাবে না, আমরা কাল বিকেল পর্যন্ত সময় দিচ্ছি। আজকে সোমবার, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে, নইলে রাজ্য সরকার চাইলে ব্যবস্থা কিন্তু নিতে পারে, শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নিতে পারে। তো এখন মঙ্গলবার দিন যখন সুপ্রিম কোর্ট শুনবে যে কাজে যোগ দেয়নি জুনিয়র ডাক্তাররা, বা তখনও পর্যন্ত যদি সেই অবস্থা থাকে, তাহলে সুপ্রিম কোর্টের দিক থেকে একটা স্ট্রং অবজারভেশন বা নির্দেশ আসতে পারে, বা একটা স্ট্রিকচার আসতে পারে। তো সুতরাং সেটাও কিন্তু জুনিয়র ডাক্তারদের মনে নিশ্চয়ই আছে। আবার রাজ্য সরকারও কিন্তু খুব একটা নিশ্চিন্তে নেই, যে এইটা ভাবলে ভুল হবে যে রাজ্য সরকার ভাবছে হয়তো যে পুরো ব্যাপারটাই ঠেলে 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 সুপ্রিম কোর্টের দিকে নিয়ে যায়, তারপর সুপ্রিম কোর্ট যখন কড়াভাবে বলবে তখন তো জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতেই হবে, তখন রাজ্য সরকারের অবস্থানও তখন স্ট্রং হয়ে যাবে। এইটা ভাবলে হয়তো একটু অতি সরলীকরণ হয়ে যাবে। তার কারণ হচ্ছে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা একটা সরকার, সেই সরকার যদি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করে একটা অচলাবস্থা না কাটাতে পারে, তাহলে সেটা সেই রাজ্য সরকারের জন্য কিন্তু, বা শাসক দলের জন্য কিন্তু একটা ফেস লস, যে সরকার পারল না এবং সরকারকে তার ঘরোয়া সমস্যার জন্য সুপ্রিম কোর্টের মুখাপেক্ষী হয়ে থাকতে হলো। সুতরাং সরকারও চায় আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্র বেরিয়ে আসুক। সেই কারণেই মুখ্যমন্ত্রী বারবার মেসেজ দিচ্ছেন, দেখো আমি 3 দিন ধরে অপেক্ষা করছি আলোচনার জন্য, এখনো আমি রাজি আছি আলোচনায়। যদি জুনিয়র ডাক্তারদের মনে হয় যে তারা আলোচনায় বসবেন, খোলা মনে আলোচনা করবেন, তারা আমরা আলোচনায় প্রস্তুত। ফলে কিন্তু তিনি আলোচনার দরজাটা ওপেন রেখেছেন, যাতে করে মঙ্গলবার দিন শুনানির আগে সরকারও বলতে পারে যে হ্যাঁ,
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের সঙ্গে আমরা আলোচনা করে আমরা পুরো ব্যাপারটা মিটিয়ে ফেলেছি এবং সরকার তাদের আশ্বস্ত করেছে যে তাদের কর্মস্থানে সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করবে। এবং অবভিয়াসলি মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারকে একটা এফিডেভিট বা হলফনামা দিয়েও জানাতে হবে যে কর্মস্থলে মানে সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে যে নিরাপত্তা পরিকাঠামো বাড়ানোর জন্য সরকার কি কি পদক্ষেপ করেছে, কত সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, রেস্টরুমের ব্যবস্থা হয়েছে কিনা বা হলে কতটা হয়েছে, এগুলো কিন্তু সরকারকে জানাতে হবে। তো আমার মনে হয় যে আলোচনার সম্ভাবনা বা এটা শেষ হয়ে গেল বা আর এগোবে না, আর বৈঠক হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আগামী 4 দিনে আলোচনার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং দু তরফের থেকেই হয়তো চেষ্টা থাকবে যে এটা আলোচনার মাধ্যমে একটা নিষ্পত্তি ঘটানো। তো এখন সেটা কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। আজ এই পর্যন্তই, নমস্কার।